পহেলা বৈশাখে উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড। কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য দূর করবে সরকার। ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। ঈদ যাত্রার দ্বিতীয় দিনে আগে ভাগে নগর ছেড়ে বাড়ির পথে অনেকে। ফিটনেসবিহীন বাস সড়কে নামতে দেবে না পুলিশ, বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা। সংকট কাটেনি জ্বালানি তেলের। সরবরাহ কমে যাওয়ায় আজও রাজধানীর পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা। মধ্যপ্রাচ্য সংঘাতের মেয়াদ বাড়লে বাংলাদেশকে এখনই অর্থনৈতিক কূটনৈতিক দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে। জনজীবনেও সংযম আনার তাগিদ। যুদ্ধ পরিস্থিতিতে শ্রমবাজারে চরম অনিশ্চয়তা ও অস্থিরতা। ছুটিতে দেশে আসা অনেকেই বিপাকে। সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। এবং এবার ইরানের তেল রপ্তানির টার্মিনাল খার্ক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা। মার্কিন তেল অবকাঠামোতে পাল্টা আঘাত হানার হুঙ্কার তেহরানেরও। আগামী 14 এপ্রিল কৃষক কার্ড এবং 16 মার্চ খাল খনন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসংস্থানের বৈষম্য দূর করতে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে ইমাম, খতিব বা অন্যান্য ধর্মীয় গুরুদের আইন শৃঙ্খলা কমিটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনাব তারেক রহমান সারা দেশে 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও সম্মানী কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে মসজিদের ইমাম, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিকভাবে কাজ করার জন্য সহায়তা করা হবে। আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহযোগিতা করার। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সাথে নিয়েই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার ধর্মীয় অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখব। এ সময় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জনগণকে দেয়া তার সরকারের নানা প্রতিশ্রুতি পূরণের কথাও জানান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এর আগে মসজিদের ইমাম, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের হাতে সম্মানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। তেলের অপেক্ষায় শত শত গাড়ি, অথচ বন্ধ পাম্প। সরকার তেল নিয়ে সংকট নেই বললেও পাম্প মালিকদের সংকট যেন শেষ হবার নয়। পাম্প কর্তারা বলছেন, আগের তুলনায় অনেক কম তেল পাচ্ছেন তারা। সকাল থেকেই দীর্ঘ সারি যানবাহনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও শেষ হচ্ছে না প্রতীক্ষা। অপেক্ষা রাত 3টা থেকে বেলা গড়িয়েছে সকাল 10টা, এখনো তেলের কোনো সন্ধান মিলছে না। সিরিয়ালে শত শত গাড়ি। পাম্প বন্ধ, দেখেন রাত্রে 3:30 বাজে আসছে, এখনো আমরা তেল কখন দিবে শিওর না। 11টা 11:30 বলতেছে, 11টা 11:30 ভিতরে যদি দেয় তাহলে তো পাবার, না দিল তো নাই।
চালকদের অভিযোগ, পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই তেল পেতে বেগ পেতে হচ্ছে। সকাল থেকে তেল দেওয়া বন্ধ থাকলেও বেলা বাড়ার পর স্বাভাবিক হয়। মন্ত্রী বলছে যে আমাদের প্রচুর পরিমাণে তেল আছে, যেমন ঘাটতি নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ এই মালিকরা একটা সিন্ডিকেট করতেছে। আমার কাছে আসলে বিষয়টা গোলাশা লাগতেছে। 3টা পাম্পে গেছি, পর্যন্ত কোনো পাম্পে আমাকে তেল দিতে পারে নাই। পাম্প কর্মকর্তারা বলছেন, আগে যে পরিমাণ তেল পেতেন এখন তার অর্ধেকেরও কম পান। আগে 3 গাড়ি 4 গাড়ি তেল এসে আমাদের লোড দিয়ে রাখতাম, এখন আমাদের দেয় হলো 1 গাড়ি। ট্যাঙ্কি ফুল হয়েছে বা 5 লিটার 4 লিটার লাগবে, উনিও সিরিয়ালে দাঁড়াচ্ছে। যার যতটুক লাগে ততটুক যদি ইউজ করে তাহলে তো এত লাইনও লম্বা হয় না। আর পাঠাও চালক বা রাইডার যারা আছে ভাইয়েরা, সরকারের সিদ্ধান্তর পরে ওনারা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে। আগে ভাগে বন্ধ হয়ে যাওয়া পাম্পগুলোতে সঠিক তদারকির দাবি ভুক্তভোগীদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীতে তেল সংকটে অধিকাংশ পাম্প বন্ধ থাকছে। মানুষ ফিরে যাচ্ছে তেল না পেয়ে, বাড়ছে ভোগান্তি। রাজশাহী জেলা এজেন্সি পেট্রোল পাম্প মালিক সমিতি জানায়, ডিপো থেকে তারা তেল পাচ্ছে না। এ ব্যাপারে রাজশাহীর আলুপট্টিতে ফিলিং স্টেশন থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, এই মুহূর্তে ফিলিং স্টেশনের চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আপনাকে জানিয়ে রাখছি যে আজকে সকাল থেকে এই আমি যে ফিলিং স্টেশনটা আছে আফরিন, এটি বন্ধ এবং আশেপাশের যে স্টেশনগুলো সেগুলো বন্ধ। গুলগফুর সব বেশ কয়েকটি স্টেশন আমরা দেখেছি, সবগুলোই বন্ধ এবং তারা বলছেন যে আসলে ডিপো থেকে তেল সরবরাহ পাচ্ছেন না এবং স্টেশনের ভেতরে এবং বাইরে যে প্রচুর পরিমাণ বাইক যারা তেল নিতে আসছেন তারা কিন্তু তেল পাচ্ছেন না। একটু কথা বলি যে আপনারা কয়টা স্টেশন ঘুরলেন তেলের জন্য, পাচ্ছেন না কেন? কি বলছেন? আমি এটা দিয়ে 2টা স্টেশন ঘুরলাম, ওনারা বলতেছে তেল নাই, তেল শেষ হয়ে গেছে। 10টা পর্যন্ত তেল ছিল, এর পরবর্তীতে আর তেল নাই, যার কারণে আমার বন্ধ করে রাখছি। আমি জিজ্ঞেস করলাম যে তেল আসবে কখন, বলছে এখানকার গাড়ি এখনো যায়নি, ওইখানে যখন জানাবে দেন গাড়িগুলো যাবে এখানে। আমরা একটু কথা বলবো এই স্টেশনটির এখানে ম্যানেজার আছেন, একটু বলবেন যে তেল নাই কেন, আসলে কি সমস্যা? তেল এই মুহূর্তে নাই। ডিপো থেকে যে পরিমাণ তেল সরবরাহ দিচ্ছে আমাদের পেট্রোল পাম্পের চাহিদার তুলনায় খুবই কম। সেহেতু চাহিদা তুলনায় কম হওয়ার কারণে আমাদের দেখা যাচ্ছে যে তেল দিচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টাতে শেষ হয়ে যাচ্ছে। আবার একদিন পরে তেল দিচ্ছে, সেই তেল দেখা যাচ্ছে যে প্রতিদিন তেল আমাদের সরবরাহ দিচ্ছে না। একদিন 2 দিন পর পর যে তেলটা। আপনি বোধহয় চাকরি করেন, তেলের অভাবে আপনাদের কি ধরনের কষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে? আমরা তেলের অভাবে কোনো জায়গায় দূরের মার্কেটে যাইতে পারতেছি না। আমাদের 2 লিটার তেলের বেশি দিচ্ছে না। দেখা যাচ্ছে যে আমরা একটা দূরের মার্কেটে যাব, তখন হচ্ছে আমাদের 60 কিলোমিটার রাস্তা, 200 টাকার তেলে আমরা সেখানে যাইতে পারতেছি না, আসতে পারতেছি না। ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখছি যে আমাদেরকে জেলা তেল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান জানিয়েছেন যে এখন যে অবস্থা তাতে এইখানে 50টি তেল পাম্প রয়েছে, কিন্তু 10 থেকে 15টি তেল পাম্প কোন রকম অল্প করে সরবরাহ পাচ্ছে এবং সেটিও বিরতির দিয়ে একদিন পর পর পাচ্ছে, যে কারণে কিন্তু অধিকাংশ তেল পাম্পই বন্ধ থাকছে এবং যারা সাধারণ মানুষ, বিশেষ করে বাইকে যারা অফিস করেন বা কাজ করেন তাদের জন্য অনেক সংকট দেখা দিয়েছে। তারা কিন্তু তেল পাচ্ছেন না এবং তারা কর্মস্থলে দূরে কোথাও যেতেও পারছেন না। তো এই ছিল এখনকার মতো সর্বশেষ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশকে এখনই অর্থনৈতিক এবং কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির প্রস্তুতি নিতে হবে। বিশেষ কোনো দেশের পক্ষ না নিয়ে যুদ্ধের বিরোধিতা এবং জনজীবনের সংযোগ আনা ছাড়া এই যুদ্ধের প্রভাব মোকাবেলা সম্ভব নয় বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্য সংঘাতে সবার আগে যে প্রশ্নটি উঠেছে তা হলো এই যুদ্ধ কতটা দীর্ঘস্থায়ী হবে আর জ্বালানি তেলের সংকটে বাংলাদেশের মতো দেশগুলোর পরিস্থিতি কি দাঁড়াবে। ইতিমধ্যে রাজধানী ঢাকার মানুষের মধ্যে প্যানিক বাইং এর প্রবণতা বেড়ে গেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে বাংলাদেশকে অর্থনৈতিক ম্যাপিং করতে হবে। যুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে দক্ষ শ্রমিক পাঠানো পরিকল্পনায় রাখতে হবে। সবসময় ওয়ার্স্ট সিনারিও নিয়ে কাজ করতে হয়, কিন্তু যে আমার 1 বছর যদি এই যুদ্ধটা চলে আমার কি হতে পারে, আমার কি অল্টারনেটিভ আছে, কোত্থেকে তেল আসতে পারে। মিডল ইস্টের একাধিক দেশ কিন্তু প্রচণ্ডভাবে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন এগুলোর রিকনস্ট্রাকশন তো করতে হবে। বাংলাদেশের লেবার তখন দরকার হবেই। যুদ্ধ কিন্তু ইরানিরা 8 বছর করেছে, তখন আমাদের অবস্থা আরো অনেক খারাপ ছিল। আমরা তখন ইকোনমিক একদম তলানিতে ছিলাম 80 দশকে। সেই সময় তো আমরা একটু হজম করেছি। এবারের একটু ইয়েটা যেটা হচ্ছে যে আমাদের লাইফস্টাইলটা পাল্টে গেছে এবং সেই লাইফস্টাইলকে লাগাম টেনে ধরতে হবে। কূটনীতিতে কিছুটা অবসকিউরিটি বা অস্পষ্টতা রেখে যুদ্ধবিরোধী অবস্থান নেয়ার কথা বলেন তারা। এমন কোনো কথা বলা উচিত হবে না যেটা এদিক বা ওদিক চলে গেল।
কারণ প্রয়োজনও নেই এবং এক ধরনের কি বলা হয় যদি অস্বচ্ছতা থাকে তাতে কোনো অসুবিধা নেই। মাঝে মাঝে কূটনীতির মধ্যে অস্বচ্ছতাও তো কিন্তু একটা পাওয়ারফুল মেসেজ দিয়ে যায়। মানবিক দিক থেকে কিন্তু আমাদেরকে একটা পক্ষ নিতে হবে, সেটা হলো যুদ্ধবিরোধী। আমাদের কথা হয়তো কেউ শুনবে না, কিন্তু আমরা যে খেয়াল রাখছি, আমরা যে ওই বিশ্বের একটা অংশ, দুনিয়াটা তো তাদের একার না, দুনিয়াতে তো আমাদের মতো আরও ছোট ছোট অনেক দেশ আছে, সবাইকে একত্রিতভাবে প্রতিবাদ করতে হবে। তবে যে কোনো মানবতা বিরোধী ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থান নেয়ার কথাও বলেন তারা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে শ্রমবাজারে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা ও অস্থিরতা। তাতেই ছুটিতে আসা অনেক প্রবাসীর ভিসার মেয়াদ শেষের পথে। কাতার ও সৌদির ভিসার মেয়াদ বাড়লেও বাকি দেশগুলোর সাথে মেয়াদ বাড়ানো নিয়ে কাজ করছে সরকার। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে জনশক্তি রপ্তানি খাত। এছাড়া অভিবাসী শ্রমিকদের নিরাপদে কর্মস্থলে পাঠাতে সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ তাদের। জীবন জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ কর্মী বিদেশে পাড়ি জমান, যাদের বেশিরভাগই গন্তব্য সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশে। সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরু করলে পাল্টা জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা শুরু করে ইরান, যা এখনো চলমান। যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছে অনেক দেশের আকাশসীমা, বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম উৎকণ্ঠা আর আতঙ্ক তৈরি করেছে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কর্মসংস্থান নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আবার অনেকে দেশে এসে আটকা পড়েছেন। যাদের ভিসা না, ভিসা শেষ হয়েছে, যাইতে পারছে না, তাদের ব্যাপারে সরকার সহযোগিতা করা সবচেয়ে থেকে আমি ভালো মনে করি। আমি 3 মাস আগে ছুটিতে আসছিলাম এবং এখন আসছি, এয়ারপোর্টে যেতে পারি নাকি বলতে পারি না। অনেকের ভোগান্তি, কাতারের ফ্লাইট মিস হয়েছে অনেকগুলা। বেসরকারিভাবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা নেতারা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বেশি কর্মসংস্থান হারাবে বাংলাদেশের কর্মীরা, কমে আসবে রেমিটেন্স প্রবাহ, চাপ বাড়বে অর্থনীতিতে। কারণ এই লোকগুলো যদি যেতে না পারে তাহলে কিন্তু আবার তাদেরকে নতুন করে টাকা পয়সা দিয়ে আবার যেতে হবে। এই সমস্ত কারণে সবকিছু মিলে কিন্তু আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেবাদানকারী সংস্থাগুলোকে একযোগে কাজ করার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। উভয় সরকারের মধ্যে একটা কূটনৈতিক তৎপরতা এবং সেক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয়ের একটা সমন্বয়ের জায়গা, অন্তত এই সংকট নিরসন না হওয়া পর্যন্ত তথ্যগুলো পৌঁছে দেওয়া, তাহলে কিন্তু সরকারও মনিটর করতে পারবে। আমরা যে রিকোয়েস্টটা করেছি ওই সরকারকে, তারা সেটা নিয়মিতভাবে করছেন। এমন অবস্থায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, শ্রমবাজারে যেন কোনো প্রভাব না পড়ে সে বিষয়ে কাজ করছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশকে এবং দেশের ঢাকাস্থ দূতাবাসকেও অনুরোধ করা হয়েছে যে আমাদের দেশের যে সমস্ত প্রবাসীরা এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে যেতে পারছে না কিংবা ওখান থেকেও আসতে পারছে না, তাদের প্রতি যেন তারা মানবিকভাবে সদয় আচরণ করে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য মতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমান সহ বিভিন্ন খাতে ৪৫ লাখেরও বেশি বাংলাদেশি কর্মী কাজ করছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে ১১ দল, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। সকালে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে জোটের লিয়াজো কমিটির জরুরি বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, ইতিহাসের সেরা নির্বাচন হলেও জনগণের ভোটাধিকারের প্রতিফলনে নির্বাচন হয়নি। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার, জুলাই সনদে যেভাবে বলা আছে। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। নানা আয়োজনে ফরিদপুরে পালিত হচ্ছে পল্লীকবি জসিমউদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে ফজর নামাজের পর থেকে কবির সমাধিস্থলে কোরআন তেলাওয়াত শুরু হয়। এরপর সকাল ১০টায় জেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান মোল্লা। পল্লীকবির পরিবারের পক্ষ থেকে পুষ্পমাল্য
অর্পণ করেন কবির নাতনি মধুবালা জসিমউদ্দিন। পরে কবির আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক জানান, পল্লী কবির ৫০তম বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ হতে মৃত্যুঞ্জয়ী জসিমউদ্দিনের নামে একটি বই খুব শীঘ্রই প্রকাশিত করা হচ্ছে। এছাড়াও বিকালে ফরিদপুর পৌরসভার কবির জীবনের উপর এক আলোচনা অনুষ্ঠিত হবে। ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা, আর সেই যাত্রায় অনেকেরই প্রথম পছন্দ ট্রেন। তাই ঈদকে সামনে রেখে ধীরে ধীরে বিভিন্ন বাহনে বাড়তে শুরু করেছে যাত্রী চাপ। যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে 5টি বিশেষ ট্রেন চালু সহ নানা প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। আর বাস যাত্রায় যাত্রীদের শঙ্কা থাকলেও সরকার আশ্বস্ত করছে কোনো সমস্যা হবে না। ঈদ যত ঘনিয়ে আসে ততই বাড়তে থাকে ঘরে ফেরার ব্যস্ততা। রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড়, ব্যস্ততা আর অপেক্ষার গল্প। ব্যাগ লাগেজ হাতে ছুটছেন যাত্রীরা, কেউ প্ল্যাটফর্মের দিকে, কেউ বা ট্রেনের খোঁজে। ট্রেনে উঠে নিজেদের নির্ধারিত আসনে বসতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। ঈদের ছুটি এখনো শুরু হয়নি, তো যখন শুরু হবে তখন খুব রাশ হয়ে যাবে। তার জন্য আর কি এখন আমরা প্ল্যান করছি যে আগে ভাগে ফ্যামিলি পাঠিয়ে দিয়ে দেন আমরা যখন ছুটি হবে তখন আমি চলে যাবো। এতদিন পরে ফ্যামিলি সবার সাথে একত্রিত হব, বাড়িতে কাজিনরা আসবে, সব মিলে মজা হবে। সেজন্য অনেক মজা হবে, বন্ধুদের সাথে খেলা করব, অনেক বন্ধু আছে গ্রামে, নানু বাড়িতে যাব, একসাথে ইফতারি করব। রেল কর্তৃপক্ষ বলছে 16 মার্চ থেকে যাত্রীদের সুবিধার্থে চালু করা হবে 5টি বিশেষ ট্রেন। অধিকাংশই আমাদের রাইট টাইমে ছেড়ে গেছে এবং যেগুলো ডিলে হয়েছে এগুলো ম্যাক্সিমাম 10-15 মিনিট। এখন পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। আমরা আশা করছি যে সারাদিন আমরা সবগুলো ট্রেন রাইট টাইমেই চালাতে পারবো। এদিকে ঈদের সময় ঘরমুখ মানুষের বড় একটি অংশ যাতায়াত করে সড়ক পথেও, তাই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে সড়ক মহাসড়কের যাত্রী চাপও। ফিটনেসবিহীন কোনো বাস এবার চলতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে আগে থেকেই। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদযাত্রা উপলক্ষে গুলিস্তান বাস স্ট্যান্ড পরিদর্শন করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এখন সাংবাদিকদের সাথে কথা বলছেন তিনি, সরাসরি যুক্ত হচ্ছে আমরা সেখানে। ঘন্টা পর ঘন্টা সড়কে যাতে আটকে না পড়ে সেটার জন্য সরকারের মনোযোগ রয়েছে, সর্বাত্মক মনোযোগ রয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে এবং এর সাথে যারা স্টেক হোল্ডার জড়িত আছে তাদের সবাইকে নিয়ে সমন্বিতভাবে আমরা কাজ করছি। আশা করছি যে আমাদের সফল হওয়ার যে চেষ্টা আছে সেখানে কোনো ব্যত্যয় ঘটবে না। মাননীয় মন্ত্রী, একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে ট্রেনে স্টারলিং ব্যবস্থা প্রণয়ন করেছেন, সার্ভিস চালু করছেন, সেই জন্য একটা ট্রায়াল বেসিস একটা কাজ চলছে। এটা কয়টি ট্রেনে চলছে এবং এটা পূর্ণাঙ্গভাবে কতদিনে আপনারা এই পুরো সার্ভিসটি আনতে পারবেন এই স্টারলিং ব্যবস্থা? পূর্ণাঙ্গটা আমরা পরে কথা বলি, পূর্ণাঙ্গটা কবে আনতে পারবো। তবে এখন আমাদের ট্রেনের যতটুকু সক্ষমতা আছে, যতগুলি কোচ আছে, যে লোকবল আছে, সেটা দিয়ে সর্বাত্মক যে সেবাটা নিশ্চিত করা যায় সেই জন্য কাজ চলছে। এবং আমি মনে করছি, আমি গতকালকে ট্রেনে গিয়ে কমলাপুর স্টেশনে গিয়েছিলাম, সেখানে গিয়ে যে ব্যবস্থাপনাটা আমি দেখেছি অব্যাহত রাখতে পেরেছি, সন্তোষজনক। এবং সেখানে সাংবাদিকরাও ছিলেন, তারাও সন্তোষ প্রকাশ করেছেন, খুব বেশি ব্যত্যয় তারা দেখেননি। কিছু ডিজায়ার যাত্রীর আছে, ওটাকে আমরা আমলে নিয়েছি, রেসপেক্ট করি, নিশ্চয়ই সেগুলি আমরা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করবেন। আশা করছি এটা আপনারা আজকে রাত্রে সুসংবাদ পাবেন। পাবলিক পরিবহন যেগুলি আছে, দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবেন। যাত্রীদের উপরে এটা কি যাত্রীরা ব্যয়ভার বহন করবে স্টারলিংকে, না আপনারা এখানে ভর্তুকি দেবেন? ট্রেনে যে স্টারলিং ব্যবস্থা প্রণয়ন করেছেন আপনারা? না, যাত্রীদের উপর কোনো কিছু আপাতত বর্তাচ্ছে না। আমরা এটাকে আরো একটু বিচার বিশ্লেষণ করে কিভাবে অ্যাকোমোডেট এবং অ্যাডজাস্ট করা যায় সেটা বলবো। তবে যাত্রীদের উপর উপলক্ষে বাড়া অথবা অতিরিক্ত কোনো কিছু কোনো সুযোগ থাকছে না, আমরা এটা কঠোরভাবে মনিটরিং করছি। পবিত্র রমজানের রাজধানীতে জমজমাট ইফতারির বাজার। বিকেল গড়াতে বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে অনেকের অভিযোগ, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। ক্রেতারা চাইছেন ন্যায্য মূল্যে মানসম্মত খাবার।
রমজান এলেই জমে ওঠে ইফতার বাজার। বিকেল হলেই বিভিন্ন দোকান ও অস্থায়ী স্টলে সাজানো হয় নানা ধরনের ইফতারি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন গ্র্যান্ড ইফতার বাজারেও বিভিন্ন ইফতারির পসরা সাজিয়ে বসেছেন আয়োজকরা। ইফতারের সময় যত ঘনিয়ে আসে ততই বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, কাবাব, হালিম সহ বাহারি নানা ইফতারির সমাহার। পরিবারের জন্য পছন্দের ইফতার সামগ্রী কিনতে প্রতিদিনই আসছেন ক্রেতারা। নিয়েছি হচ্ছে বেগুনি, কাটলেট, তারপর হচ্ছে জিলাপি আর হচ্ছে ওনাদের কাবাবের একটা বক্স। লিটল এক্সপেন্সিভ এক্সপেন্সিভ আছে। বাচ্চারা তো সবকিছুই পছন্দ করে, ওদের রোলটাও মজা, শর্মাটাও ভালো। র্যাঙ্কনে খুবই সুন্দর পরিবেশন এবার। আমার স্পেশালি ওদের জিলাপি, মাটন কষাটা খুব ফেভারিট, অ্যান্ড আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য লাস্সি অ্যাজ ওয়েল। খুবই মজার। ফুডস আর ভেরি হাইজেনিক। টেস্টটা ইম্পর্টেন্ট জিনিস না, জিনিসটা হচ্ছে ইফ ইটস স্টোমাক ফ্রেন্ডলি অর নট। বিক্রেতারা বলছেন খাদ্যের সঠিক মান বজায় রেখে যতটা সম্ভব সাশ্রয়ী মূল্যে ইফতার সামগ্রী বিক্রি করছেন তারা। এই বাংলার খাবারকে আমরা শোকেস করছি, যেমন এদিকের আমার চিকেন রোস্ট আছে, ওইদিকের কলকাতা বিরিয়ানি আছে। ইটস আ মিক্স অফ এভরিথিং। তো এটাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। গুণগত জিনিসটা মানে কোয়ালিটি জিনিস দেওয়ার চেষ্টা করছি, তো যে র মেটেরিয়ালও দাম আছে, তো সেটা আমরা যতটা পেরেছি আমরা রিজনেবল করার চেষ্টা করছি। রমজানের পুরো মাস জুড়েই এমন ইফতার বাজারের চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। নিয়মিত তদারকি হলে দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন অনেকে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। কদিন বাদেই খুশির ঈদ। প্রিয়জনের জন্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। দাম দর করে কিনে নিচ্ছেন পোশাক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনার ধুম, যদিও দাম নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতাদের দাবি ক্রেতারা চাহিদা বিবেচনায় রেখেই বিক্রি করছেন পণ্য। আর প্রশাসন বলছে নির্বিঘ্নে কেনাকাটা নিশ্চিত করতে তৎপর তারা। ভোলায় মার্কেট ও ফুটপাতে এখন মানুষের উপচে পড়া ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন সবাই। তবে এবার পোশাকের দাম বেশি বলছেন কেউ কেউ। যদিও বিক্রেতাদের ভাষ্য ক্রেতার সাধ্যের মধ্যেই পোশাক বিক্রির চেষ্টা করছেন তারা। গেছেবার ঈদের তুলনায় মোটামুটি অনেকটাই বেশি দাম। আমার ভালো লাগছে কারণ এখানে কালেকশনগুলো ভালো এবং দামটাও মোটামুটি রিজনেবল আছে। মালের দাম কোনো সীমার মধ্যেই আছে। নেত্রকোনায় পরিবার পরিজন নিয়ে ঈদ কেনাকাটায় শহরের বিপণী বিতানে ভিড় করছেন ক্রেতারা। তবে এক ধরনের নামে প্রতারণার অভিযোগ করছেন অনেকে। পণ্যের মান ও ক্রয়মূল্য বিবেচনা করে দাম নির্ধারণের কথা জানান ব্যবসায়ীরা। আমরা এই বছর কাপড় কিনে কিছুটা স্যাটিসফাই। স্টিকার লাগায়, স্টিকার লাগিয়ে নিজেরাই যে দাম বসে। মার্কেটিং অবশ্যই থাকা উচিত এবং এটা করলে আমাদের জন্য ভালো। লক্ষ্মীপুরে এবার দেশীয় পোশাকের পাশাপাশি বিদেশি পোশাকেরও ব্যাপক চাহিদা। নারীদের পছন্দের শীর্ষে লাহিরা, ঘাটরি, লেহেঙ্গা ও থ্রি পিস। আর পুরুষের পছন্দ পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। পাশাপাশি প্রসাধনী ও জুতার দোকানেও ক্রেতা সমাগম বেড়েছে। জামা কালকে নিয়েছি, আজকে এখন জুতার জন্য আসছি। কালেকশন যথেষ্ট আছে, ব্যবসা বিক্রি খুব ভালো হচ্ছে। অতিরিক্ত দাম নেওয়া ঠেকাতে বাজার মনিটরিং ও নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে প্রশাসন। ঈদ উল ফিতর উপলক্ষে যে সকল ভোলা গুরুত্বপূর্ণ মার্কেট আছে, যে স্থান আছে, প্রতিষ্ঠান আছে, সেখানে আমাদের পুলিশি নিরাপত্তা আমরা জোরদার করেছি। যখন যেখানেই অভিযোগ পাওয়া যাবে, অভিযোগ যদি সত্যতা পাওয়া যায়, তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হবে। আমাদের টহল আছে, আমাদের ডিবি টিম আছে, মোবাইল টিম আছে, আমরা দুটো স্পেশাল মোবাইল টিম রেখেছি। ডিবিসি নিউজ ডেস্ক। ডেঙ্গু চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবেলায় সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি শনিবার সারা দেশে এই অভিযান চলবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে নাগরিকদের সচেতন হবার আহ্বান জানান দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। সাধারণত জুন থেকে অক্টোবর ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বর্তমানে সারা বছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং এডিস মশার বংশবিস্তার রোধে দেশব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার। শনিবার সকালে রাজশাহীর পবা উপজেলার গাঙ্গোপাড়া খালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। জানান, প্রতি শনিবার সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আজকে থেকে প্রত্যেক শনিবারেই পরিচ্ছন্নতার অভিযান শুরু করেছেন। লালমনিরহাটে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এডিসের লার্ভা ধ্বংসে ছিটানো হয় মশা নিধনের ওষুধ। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী। এটা মানুষকে সচেতন করার জন্য
এই সচেতনার উদ্দেশ্যে আমরা জেলার পক্ষ থেকে আজকে র্যালি করলাম এবং এটা ধারাবাহিকভাবে এই কার্যক্রম আমরা অব্যাহত রাখব, যাতে করে মানুষ তার নিজের বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে কোথাও কোনো পানি জমিয়ে না রাখে এবং কোথাও কোনো ময়লা না রাখে। এটাই হলো আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। খুলনা নগরীর 21 নম্বর ওয়ার্ডের গ্রিনল্যান্ড বস্তি এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া গাইবান্ধা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, বাগেরহাট সহ সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোথাও যাতে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। ডিবিসি নিউজ ডেস্ক। তৃতীয় সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ। হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে সব পক্ষই। ইরানের গুরুত্বপূর্ণ দ্বীপ খার্গে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বীপটির তেল শোধনাগারেও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন তেল অবকাঠামোতে পাল্টা আঘাত হানার হুঙ্কার দিয়েছে তেহরানও। প্রথমবারের মতো ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২৫০০ মার্কিন স্থলসেনা, সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ। এদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১২ জন। ২ সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইরানে নিহত হয়েছেন প্রায় ১৫০০। বৃষ্টির মতো ধেয়ে আসা ইরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হয়ে ওঠে ইসরায়েলের শহর তেল আবিবের রাতের আকাশ। ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ইসরায়েলি যুদ্ধের তৃতীয় সপ্তাহের শুরুর দিন নতুন করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিবের ৩টি স্থানে গুরুতর আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। জবাবে মধ্য ও পশ্চিম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অস্ত্র উৎপাদন কেন্দ্রসহ ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। যুদ্ধের তীব্রতার মুখে হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানের খার্ক দ্বীপের সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বোমা বর্ষণ করেছে বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বীপটির তেল শোধনাগারেও হামলার হুমকি দেন তিনি। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একজন মুখপাত্র বলেছেন, তাদের স্থাপনাগুলোতে হামলা হলে মার্কিন সংযুক্ত তেল অবকাঠামো লক্ষ্য করে কঠিন হামলা চালানো হবে। এদিকে ইরানের পাশাপাশি লেবাননের দক্ষিণাঞ্চলও ব্যাপক বিমান হামলা চালায় তেল আবিব। হামলায় বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক, প্যারামেডিক ও নার্সসহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। সাওনিয়া শহরে পৃথক হামলায় হিজবুল্লাহ ও তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্টের 2 জন নিহত হন। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বকাপ ঝুঁকিতে থাকলেও বাংলাদেশের ক্যাপ্টেন মিরাজ যেমন রান আউট করেছে তা কখনোই করোনা। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সালমান আখার রান আউট নিয়ে এমন মন্তব্য করেন সাবেক ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ কাইফ। এমন আউটের মাধ্যমে ক্রিকেটের স্পিরিটে কালিমা লেপন করেছে মিরাজ, বলছেন ধারাভাষ্যকার ও সাবেক পাকিস্তানি ব্যাটার রমিজ রাজা। বাংলাদেশ পাকিস্তানের নতুন ভালোবাসায় ধরেছে ফাটল। ইন্ডিয়া টিভির এমন শিরোনামই বলে দেয় শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরাজের করা রান আউট কাণ্ড ডালপালা ছড়িয়েছে অনেকটাই। ভদ্রলোকের খেলা, ক্রিকেটের স্পিরিট এসব অনুষঙ্গ বাদ দিলেও সালমান আঘাকে বাংলাদেশের ক্যাপ্টেন যে পদ্ধতিতে আউট করেছেন তা বাচ্চাসুলভ আচরণ বললেও খুব বেশি একটা ভুল হবে না। রমিজ রাজা যদিও আঙুল উঠিয়েছেন পুরো দলের দিকেই। 23 বিশ্বকাপে সাকিবের ম্যাথিউসকে টাইম আউট করার প্রসঙ্গ টেনে রাজা বলেন, বাংলাদেশ আগেও এমনটা করেছে। আজকালের ক্রিকেটারদের মধ্যে ক্রিকেটের স্পিরিট বলতে কিছু বাকি নেই। মিরাজকে বল উঠাতে সাহায্য করায় সালমান আঘাকেও দুষলেন এই অগ্রজ। তরুণদের জন্য এমন ঘটনা খুবই বাজে উদাহরণ। বিশ্বকাপ ফাইনাল ঝুঁকিতে থাকলেও মিরাজের মতো এমন অপেশাদার আচরণ না করতে তরুণ ক্রিকেটারদের উপদেশ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। উইকেটের অনেক দরকার হলেও এমন রান আউটকে ন্যায্যতা দেয়া যায় না বলে মনে করেন ভারতের এই সাবেক ক্রিকেটার। রাজনীতির অনুপ্রবেশ, হাত না মেলানো থেকে শুরু করে ক্রমশই যেন ফিকে হয়ে যাচ্ছে ভদ্রলোকের খেলা ক্রিকেটের সব ভদ্রতা। ক্যাপ্টেন মিরাজের এমন অক্রিকেট সুলভ রান আউট ভদ্রলোকের খেলায় লিখল বাংলাদেশের জন্য আরেকটি কালো অধ্যায়। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদে ছিল এই এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।